আজকের পর্বে মূলত দশম শ্রেণীর পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার দ্বিতীয় স্তবকের ওপর থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগে একটি পর্বে তোমাদের কাছে প্রথম স্তবকের ওপর থেকে প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম, কিন্তু আজকে দেখো, আগে তোমাদের দ্বিতীয় স্তবকের বিষয়বস্তুটা একটু অবগত হওয়ার একান্ত দরকার। কেননা এখানে কবি এমনভাবে বিষয়বস্তুটাকে উপস্থাপন করেছেন, তোমরা যদি তার ধারাবাহিকতাটা ধরে ফেলো শুধুমাত্র দ্বিতীয় স্তবকের ক্ষেত্রে, তাহলে যে কোনো লাইন ধরে এখানে প্রশ্ন আসলে তোমরা উত্তরটা অনায়াসে লিখতে পারবে। দেখো, এই স্তবকের দ্বিতীয় স্তবকের প্রথম চারটি লাইন, এখানে কবি মূলত আফ্রিকা ভূমিখণ্ডকেই ছায়াবৃতা বলছেন এবং কালো ঘোমটা অর্থাৎ আফ্রিকার যে ভূমিখণ্ড বনস্পতির নিশ্ছিদ্র বেড়াজালে আবদ্ধ হয়েছিল, সে কারণেই কালো ঘোমটা শব্দটির ব্যবহার। আর অপরিচিত ছিল তোমার মানব রূপ, এখানে আফ্রিকা ভূমিখণ্ডের অস্তিত্ব একটা দীর্ঘ সময় পর্যন্ত সমগ্র বিশ্ববাসীর কাছে অজানা ছিল, যে কারণে এই লাইনটির ব্যবহার। আর উপেক্ষার আবিল দৃষ্টিতে, এর মধ্য দিয়ে দেখা গেছে যে বিশ্বের সভ্যতার বিকাশ এত দ্রুত সংগঠিত হচ্ছে, কিন্তু আফ্রিকা ভূমিখণ্ডে তখনও পর্যন্ত সভ্যতার কোনো প্রকাশ বা কোনো বিকাশ পৌঁছয়নি, যে কারণে উপেক্ষার আবিল দৃষ্টিতে এই শব্দগুলির সংযোজনা কবিতার মধ্যে। এর পরের চারটি লাইন দেখো, এখানে মূলত আফ্রিকার ভূমিখণ্ডের ওপরে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যে অত্যাচার চালিয়েছিল, সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের পরিচয়টা এই চার লাইনের মধ্যে কবি কবিতায় উপস্থাপন করছেন। কেননা কবির এই কবিতাটা লেখার উদ্দেশ্যই ছিল যে আফ্রিকা ভূমিখণ্ডের ওপরে কিভাবে সভ্যতার প্রতিভূ হয়েও ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা সাম্রাজ্য বিস্তার এই নামে অকথ্য অত্যাচার, নির্যাতন, শোষণ, নিষ্পেষণ চালিয়েছিল আফ্রিকার জনমানব সম্পদের ওপর। এবং শুধুমাত্র জনমানব সম্পদ নয়, আফ্রিকার প্রাকৃতিক সম্পদকেও তারা লুণ্ঠন করেছিল, হরণ করেছিল। তাহলে এই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের পরিচয়টা একান্তভাবে সমগ্র বিশ্ববাসীর কাছে স্পষ্ট করে তুলে ধরা দরকার, যে কারণে এই দ্বিতীয় স্তবকের এই দ্বিতীয় চারটি লাইনের ব্যবহার। এখানে দেখো, প্রথম লাইনে কবি কি বলছেন, যে লোহার হাতকড়ির কথা। ওরা ওরা কারা? ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা। এই চার লাইনের মধ্যেই দেখো, ওরা, যাদের, যারা, এই সর্বনামের মধ্য দিয়ে মূলত কবি ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের বুঝিয়েছেন, এবং তারা লোহার হাতকড়ি নিয়ে উপনীত হয়েছিল আফ্রিকার ভূমিখণ্ডের উপর। তাহলে দেখো, সভ্যতার প্রতিভূ একটি জনসম্পদ ইউরোপীয় যে সাম্রাজ্যবাদী, তারা অন্য একটা জনসম্পদের ওপরে সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে লোহার হাতকড়ি নিয়ে উপনীত হয়েছিল। তাহলে লোহার হাতকড়ি ব্যবহার করা হয় কোন কোন ক্ষেত্রে? সাধারণত দেখা গেছে কোনো অপরাধী বা বন্য পশু, হিংস্র পশুকে বশে আনার জন্য বা নিয়ন্ত্রণে আনার জন্য। মূলত এখানে একটা নিরপরাধ, একটা অতি সাধারণ জনসম্পদকে যদি লোহার হাতকড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, এবং কোনো একটা জনসম্পদ যদি এই ধরনের কাজ করে থাকে, তাহলে তাদের পরিচয়টা বিশ্বের দরবারের কাছে কিভাবে পৌঁছানোর দরকার, এটা কিন্তু কবি একান্তভাবেই চেয়েছিলেন। যে কারণে তারা যে লোহার হাতকড়ি নিয়ে উপনীত হয়েছিল, এটাও কবি কবিতার মধ্যে উপস্থাপন করছেন। আফ্রিকার জনমানবকে তারা কৃতদাসে পরিণত করেছিল, এই বিষয়টা সমগ্র বিশ্ববাসীর কাছে স্পষ্ট হওয়া দরকার। ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের পরিচয়টা সমগ্র বিশ্ববাসীর কাছে স্পষ্ট হওয়া দরকার। তারা কিভাবে আফ্রিকা জনসম্পদে উপনীত হয়েছিল, কোন মনোপ্রকৃতি নিয়ে, কোন চিন্তা ভাবনা নিয়ে, তাদের মনের মধ্যে কি চলছিল। যে কারণে দ্বিতীয় লাইনে বলছেন, দেখো, যে তাদের নখ তীক্ষ্ণ ছিল নেকড়ের থেকে। হিংস্র জন্তুদের নখের প্রখরতার থেকেও আফ্রিকার ওপরে, মানে আফ্রিকার ওপরে যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা শোষণ চালাতে এসেছিল, তাদের হিংস্রতা আরও প্রবল। দেখা গেছে যে আফ্রিকার গহন অরণ্যের মধ্যে অনেক হিংস্র জন্তু রয়েছে, তাদের থেকেও কিন্তু ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা শতগুণ হিংস্র হিসেবে উপনীত হয়েছিল সেই জনসম্পদকে শোষণ করার জন্য, আফ্রিকার জনসম্পদকে শোষণ করার জন্য। তাহলে এই পরিচয়টা একান্ত আবশ্যক সমগ্র বিশ্ববাসীর কাছে তুলে ধরা। তাহলে এই চার লাইনের মধ্য দিয়ে মূলত কবি ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের পরিচয় তুলে ধরছেন। দেখো, তাদের পরিচয় দিতে আরও কি বলছেন কবি, বলছেন মানুষ ধরার দল। তাহলে একটা সভ্য সমাজের প্রতিভূ
ইউরোপীয় সাম্রাজ্যবাদীদেরকে এখানে কবি নির্দ্বিধায় কবিতার মধ্যে ঘোষণা করছেন মানুষ ধরার দল হিসেবে। তাহলে মানুষই মানুষ ধরছে, কিন্তু ধরতে গেলে বন্য জীবজন্তু বা গবাদি পশু বা অপরাধী তাদেরকে ধরা উচিত, কিন্তু একটা সাধারণ, অতি সাধারণ জনসম্পদকে আবদ্ধ করে, তাদের বন্দি করে, তাদেরকে নিষ্পেষণ করে চলেছে। এটা খুব স্পষ্ট ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা মানুষ ধরার দলেই পরিণত হয়েছিল। এটাও কিন্তু তাদের পরিচয়। এরপরে দেখো 4 লাইনের শেষ লাইনে বলছেন কবি, তাদের মনের গর্ব এত প্রবল হয়েছিল, সেই গর্বের অন্ধকারে তাদের মন এতটাই অন্ধ হয়েছিল, সেই অন্ধকার শতগুণ প্রগাঢ় ছিল। কোন অন্ধকারের থেকে? না, ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা মানে তাদের যে মনের মলিনতা, তাদের মনের যে অন্ধকার, তাদের সেই অন্ধকারের প্রগাঢ়তা শতগুণ বেশি ছিল। কোন অন্ধকারের থেকে? দেখা গেছে আফ্রিকা ভূমিখণ্ড যে বনস্পতির নিবিড় বেড়াজালে আবদ্ধ হয়েছিল, যেখানে যে ভূমিখণ্ডের অন্তঃপুরে সূর্যের আলোর অনুপ্রবেশ পর্যন্ত প্রাকৃতিকভাবে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, সেই অন্তঃপুরের অন্ধকারের থেকেও শতগুণ বেশি। তাহলে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের পরিচয় এই লাইনগুলোতে মূলত কবি তুলে ধরলেন। দেখো এই 4টে লাইনের বিষয় তাহলে একটি দিকেই তুলে ধরা হচ্ছে। এরপরে দেখো 2টি লাইন রয়েছে, সেখানে কবি মূলত কি বলছেন না, এটাই ব্যক্ত করছেন যে এই ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা তাদের যে পরিচয়টা তুলে ধরলেন, তারা সভ্যের বর্বর লোভ প্রকাশ করলেন। তারা তো সভ্য সমাজের প্রতিভূ, তাদের সাম্রাজ্যবাদী বা তাদের দেশে দেখা গেছে সভ্যতার বিকাশ বিশালভাবে ঘটেছে, তারাই আবার বর্বরের মতো লোভ প্রকাশ করল। এবং সেই বর্বরোচিত লোভ প্রকাশ করে তারা কি করল না, নগ্ন করল নিজেদের নির্লজ্জ অমানুষতাকে। কোথায়? সমগ্র বিশ্বের দরবারে। আর কবি কবিতাটা লিখেই কিন্তু এই বিষয়টা সমগ্র বিশ্ববাসীর কাছে আরো পরিষ্কার করে তুলতে চাইছেন। তাহলে এবারে সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা বর্বরোচিত লোভ, সভ্য সমাজের প্রতিভূ হয়েও বর্বরোচিত লোভ কিভাবে প্রকাশ করেছিল? দেখো শেষের 5 লাইন, শেষের মূলত 4 লাইনের মধ্যেই সেটা ব্যক্ত করা হয়েছে। এই স্তবকের একদম শেষ লাইনটা মানে পুরো স্তবকটা এখানে সার করে বা জিস্ট করে তুলে ধরা হয়েছে। তবে এর পরে যে 5 লাইন মূলত আমরা দেখব কিভাবে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা বর্বরোচিত লোভ বা নিজেদের নির্লজ্জ অমানুষতা কিভাবে বিশ্বের দরবারে তুলে ধরেছিল। দেখো লাইনগুলো দেখো, বলা হচ্ছে যে সেই আফ্রিকার অরণ্যপথ বাষ্প সমৃদ্ধ হয়ে উঠেছিল। কিসে? না, আফ্রিকার মানব সম্পদের ভাষাহীন ক্রন্দনে। শুধু তাই নয়, তাদের যে শুধু চোখের জল ঝরেছিল তা নয়, ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের নির্মম আঘাতে আফ্রিকার জনমানব সম্পদের দেহনিঃসৃত রক্তেও, অশ্রু সহ দেহনিঃসৃত রক্তেও আফ্রিকার পথ পঙ্কিল হয়ে উঠেছিল, ধূলি পঙ্কিল হয়ে উঠেছিল। দেখা গেছে যে কবিতায় কবি তুলে ধরছেন যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা কাঁটা লাগানো জুতো ব্যবহার করতেন, এবং যেন এখানে একটু উপহাসের ছলেই বলছেন কি বিভৎস এক কাদার পিণ্ড লেগে রয়েছে তাদের সেই জুতোর তলায়। কবিতায় যেটা কবি উপস্থাপন করছে, আসলে এখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের অস্বস্তির চেয়ে তারা যে কি নির্মম বা অকথ্য অত্যাচারটাই চালিয়েছিলেন আফ্রিকার জনমানব সম্পদের ওপর, সেটাতেই কবি কিন্তু গুরুত্ব দিতে চেয়েছেন বা সমগ্র বিশ্ববাসীর কাছে সেটাই তুলে ধরতে চেয়েছেন। যারা লোহার হাতকড়ি আনতে পারে, যাদের মনের অন্ধকার এক গহন অরণ্যের অন্ধকারের থেকেও প্রগাঢ়, যাদের নখ নেকড়ের নখের থেকে তীক্ষ্ণ, যারা বর্বরচিত লোভ প্রকাশ করতে পারে, নিজেদের নির্লজ্জ অমানুষতা প্রকাশ করতে পারে, তারা অনায়াসেই কাঁটা লাগানো জুতোর আঘাতে নিরপরাধ আফ্রিকাবাসীর দেহ থেকে রক্ত ঝরিয়ে দিতে পারে। তাহলে এইভাবে তাদের সেই বর্বরচিত যে আচরণ, এটা কবিতায় কবি তুলে ধরছেন এই স্তবকের শেষ 5 লাইনের মধ্যে।
দেখো এবার এই স্তবকের একদম শেষ লাইন যেটা, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আমি তোমাদের একটু আগেই বললাম যে দ্বিতীয় স্তবকের এই শেষ লাইনটা মূলত দ্বিতীয় স্তবকের পুরো অংশটার জিস্ট আমরা পাবো, যে কিভাবে চিরচিহ্ন, চিরকালের জন্য একটা চিহ্ন রচনা করে গেলেন আফ্রিকার ইতিহাসে। এই সময় পর্বটা কিন্তু সব সময়ের জন্যই থেকে গেল। ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা কি করেছিল আফ্রিকার জনমানব সম্পদের ওপর। দেখো কতদিন, কত সময় পূর্বের ঘটনা আজ আমরা আফ্রিকা কবিতায় এটা পাঠ্য হিসেবে পেয়েছি বলে এই বিষয়বস্তুটা আবার আমাদের মধ্যে ফিরে আসছে, আলোচনায় উঠে আসছে। তাহলে এভাবেই কিন্তু ইতিহাসের পাতায় এটা স্থান পেয়ে গেছে এই সময় পর্বটা। আর দেখা গেছে যে যে সময়ে আফ্রিকার জনসম্পদের ওপর একটা সভ্য সমাজের প্রতিবিম্ব হয়েও ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা সাম্রাজ্য বিস্তারের নাম করে অমানসিক অত্যাচার নির্যাতন চালিয়ে গেছে, সেই সময় কিন্তু বিশ্বের দরবারে কোথাও এর ছায়াপাত ঘটেনি, কোথাও এর বিন্দুমাত্র প্রভাব ফেলেনি। শুধুমাত্র কিন্তু আফ্রিকার জনমানব বা জনসম্পদ নির্যাতিতই হয়েছিল, যে কারণে তাদের সেই ইতিহাসটাকে অপমানিতের ইতিহাস বলেই কবি কবিতায় অভিহিত করছেন। তাছাড়া মানে এই কথাটা বলার মধ্য দিয়ে এক প্রকার কবি এখানে নিজের মধ্যে একটা অপরাধ বোধ যে কাজ করছে সেটাকেই তুলে ধরতে চাইছেন। স্বীকার করছেন যে আফ্রিকার এই ইতিহাসের এই সময় পর্বটা মূলত অপমানিত ইতিহাস, অপমানিত হয়েছিল আফ্রিকার জনমানব সম্পদ। তাহলে দেখো আজকে তোমাদের প্রথম প্রশ্ন কি, আর এর আগের পর্বে আমি তোমাদের প্রশ্ন দিয়েছিলাম 7 দাগ পর্যন্ত। আজকে দেখো তোমাদের প্রশ্ন দিয়েছি 8 দাগ থেকে। এখানে দেখো মূলত বলা হচ্ছে হায় ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলে অভিহিত করা হয়েছে, 3 নাম্বার রয়েছে। তাহলে টেক্সট পোর্শনে দেখো এখানে আফ্রিকা ভূমিখণ্ডকে এই ছায়াবৃতা বলে অভিহিত করেছেন, এবং কেন এর উত্তর কিন্তু দ্বিতীয় স্তবকের এই অংশে আমরা পাবো না। আমরা দেখি যে প্রাচীন ভূমিখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা ভূমিখণ্ড একটি স্বতন্ত্র অস্তিত্ব লাভ করে, এবং প্রাকৃতিক কারণেই বনস্পতির নিশ্ছিদ্র বেড়াজালে আবদ্ধ হয়ে এক রহস্যময়তা দুর্গমতা নিয়ে আফ্রিকার এক স্বতন্ত্র অস্তিত্ব গড়ে ওঠে। এ কারণেই তাকে ছায়াবৃতা বলে অভিহিত করেছেন। এছাড়া আরও একটি দিক কবির মনের মধ্যে কাজ করেছিল যে দীর্ঘ সময় পর্যন্ত, প্রায় 19 শতক পর্যন্ত দেখা গেছে আফ্রিকা ভূমিখণ্ডের অস্তিত্ব সমগ্র বিশ্ব দরবারে কারোর কাছেই কোনো অবগতির মধ্যে ছিল না। চলো আজকে 9 নম্বরের প্রশ্ন দেখো। ঠিক একই উত্তর 8 নম্বরের প্রশ্নের মতো। অপরিচিত ছিল তোমার মানবরূপ। কার মানবরূপ? না, এখানে আফ্রিকা ভূমিখণ্ডের মানবরূপের কথাই মূলত কবিতায় তুলে ধরেছেন। এবং সেই সঙ্গে প্রশ্নে রয়েছে দেখো কেনই বা অপরিচিত ছিল। তাহলে এই অপরিচিতির কারণ কি? না, অপরিচিতির কারণ দুটো দিক থেকে। একদিকে আফ্রিকা ভূমিখণ্ড যেহেতু প্রাচ্য ভূমিখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র একটি ভূমিখণ্ড হিসেবে অস্তিত্ব লাভ করেছিল, এবং বনস্পতির নিশ্ছিদ্র বেড়াজালে এক রহস্যময়তা দুর্গমতা নিয়ে তার পরিবেশ প্রকৃতি তৈরি হয়েছিল। দেখা গেছে যে 19 শতক পর্যন্ত প্রায় বিশ্বের দরবারে কেউই এই ভূমিখণ্ডের অস্তিত্ব সম্পর্কে বা ভূমিখণ্ডের মানব সম্পদ বা তাদের সংস্কৃতি সম্পর্কে কোনোভাবেই অবগত ছিলেন না। উল্টো দিকে আমরা দেখি যে সমগ্র বিশ্বে যে সভ্যতার বিকাশ সংগঠিত হয়েছিল তার আলো পর্যন্ত কিন্তু আফ্রিকা ভূমিখণ্ডে উপনীত হয়নি। এ কারণেই আমরা বলতে পারি যে এই আফ্রিকার মানব রূপ সমগ্র বিশ্ববাসীর কাছেই অপরিচিত ছিল। আজকে 10 নম্বর প্রশ্ন দেখো, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? দেখো দ্বিতীয় স্তবকের যে দ্বিতীয় 4টে লাইন, এখানে ওরা, যাদের, যারা, এর আগেও তোমাদের কাছে আলোচনা করলাম যে বললে মূলত কি বোঝাবে। না, এখানে সাম্রাজ্যবাদী ইউরোপীয় উপনিবেশিকদের বোঝানো হয়েছে, যারা আফ্রিকার জনমানব সম্পদের ওপর উপনিবেশ স্থাপন করতে লোহার হাতকড়ি নিয়ে উপনীত হয়েছিলেন। এবারে দেখো লোহার হাতকড়ি শব্দযুগলের তাৎপর্য কী। 5 নম্বরের মধ্যে কিন্তু এর উত্তরটা, মানে 4 নম্বরের মধ্যে রয়েছে। তাহলে দ্বিতীয় স্তবকের এই দ্বিতীয় 4টে লাইনের মধ্যে মূলত কবি ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যে মনোপ্রকৃতি বা যে চিন্তাভাবনা বা যে তাদের স্বভাব নিয়ে আফ্রিকার জনমানব সম্পদকে নিষ্পেষণ করতে উপনীত হয়েছিলেন, এই 4 লাইনের মধ্যে তাদের সেই স্বভাব তুলেই পরিচিতিটা ব্যক্ত করা হয়েছে। তারা একটা মানব সম্পদের ওপর উপনিবেশ স্থাপন করতে গিয়ে হাতকড়ি নিয়ে উপনীত হয়েছিলেন, যেটা কিন্তু কাম্য নয়। হাতকড়ির ব্যবহারের তাৎপর্য আলাদা, কিন্তু একটা জায়গায় সাম্রাজ্য বিস্তার বা উপনিবেশ স্থাপন করতে গিয়ে যদি হাতকড়ি নিয়ে উপনীত হতে হয়, কোনো এক
সাম্রাজ্যকে বা ইউরোপীয় সাম্রাজ্যবাদের কথাই এখানে সাম্রাজ্যবাদীদের কথাই বলা হচ্ছে, তাহলে তাদের মনোপ্রকৃতি বা তাদের পরিচয় আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে ওঠে। এছাড়া তাদের সেই লোহার হাতকড়ি ব্যবহারের তাৎপর্য বোঝাতে গিয়ে কবি আরও সুন্দর করে বুঝিয়েছেন। কি বলছেন না, তাদের পরিচিতির কথা বলতে গিয়েই বলছেন যে হিংস্র নেকড়ের নখের চেয়েও তীক্ষ্ণ ছিল সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের নখ, অর্থাৎ তারা যে কোনো হিংস্র জন্তুর থেকেও প্রবল হিংস্র ছিল। তাদেরকে কবি নির্দ্বিধায় কবিতায় মানুষ ধরার দল বলে অভিহিত করছেন এবং তাদের মনের অন্ধকারকে বা গর্বজনিত যে মলিনতা তাকে এখানে কবি সূর্যহারা অরণ্যের অর্থাৎ আফ্রিকার বনস্পতির নিবিড় বেড়াজালে ঘেরা ভূমিখণ্ডের, যেখানে সূর্যের আলোর অনুপ্রবেশ প্রায় নিষিদ্ধ, সেই ভূমিখণ্ডের অন্তঃপুরের অন্ধকারের থেকেও প্রগাঢ় বলে অভিহিত করেছেন কবিতায়। তাহলে লোহার হাতকড়া শব্দগুলি বা হাতকড়ি শব্দগুলি ব্যবহারের যে তাৎপর্যর মধ্য দিয়ে মূলত আমরা ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের যে মনোপ্রকৃতি নিয়ে তারা আফ্রিকার জনমানব সম্পদের ওপর উপনিবেশ স্থাপন করতে উপনীত হয়েছিলেন তারই পরিচয় পাই এবং দেখি সেই পরিচয় বশতই বা সেই পরিচয় পরিচিত হওয়ার পর আমরা তার বুঝতে পারি যে কি বর্বরচিত অমানুষতা ময় নির্যাতন চালিয়েছিলেন আফ্রিকার জনমানব সম্পদের ওপর, যে কারণে আফ্রিকার ইতিহাস সেই সময় পর্বে অপমানিতের ইতিহাস হিসেবেই পরিগণিত হয়। এরপরে প্রশ্ন দেখো, 11 নম্বরে বলা হচ্ছে এলো মানুষ ধরার দল, কাদেরকে কেনই বা মানুষ ধরার দল বলে পরিচিত করেছেন? তাহলে যেমনভাবে আমরা দেখলাম লোহার হাতকড়ি শব্দের ব্যবহারের তাৎপর্যের উত্তর যা বললাম এবং কাদের কথা ওরা বলতে কাদের কথা বলা হয়েছে, সেই একই উত্তর আমরা এই 11 প্রশ্নের উত্তরে লিখব। এরপর দেখো 12 প্রশ্ন, সভ্যের বর্বর লোভ, কবিতায় কবি সভ্যকে কিভাবে পরিচিত করেছেন? তাহলে এই যে সভ্য বলতে এখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের বলা হচ্ছে, তাদেরকে কিভাবে পরিচিত করেছেন? দেখো টেক্সট পোর্শনের লাইনটা রয়েছে যেখানে তার ঠিক পূর্বে সভ্যের বর্বর লোভের ঠিক পূর্বে যে 4টে লাইন, যেটাকে আমি এক্ষুনি বললাম যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের পরিচয়, তাদের মনোপ্রকৃতি বিশ্বের দরবারে তুলে ধরার জন্য যে বিষয়গুলো এখানে কবি কবিতায় ব্যবহার করেছেন সেটাই হচ্ছে সভ্যের পরিচয়। এর আগের প্রশ্নের উত্তরে আমরা সেটা আলোচনা করেই ফেলেছি। এরপরে দেখো তার বর্বর লোভ কবিতায় কিভাবে ফুটে উঠেছে। তাহলে তার বর্বরচিত লোভটা কিভাবে প্রকাশ পাচ্ছে না, টেক্সট পোর্শনে দেখো যে দেখা যাচ্ছে আফ্রিকার অরণ্যপথ বাষ্প সমৃদ্ধ হয়ে উঠেছিল আফ্রিকার নিরপরাধ জনসম্পদের ভাষাহীন ক্রন্দনে। শুধু তাই নয়, ক্রন্দন ছাড়াও তাদের দেহ থেকে ক্রন্দনজনিত অশ্রু ছাড়াও তাদের দেহ থেকে নিঃসৃত হয়েছিল রুধির অর্থাৎ রক্ত। তাতে আফ্রিকার পথ ধূলি পঙ্কিল হয়ে উঠেছিল। কবিতায় আমরা দেখি যে দস্যুর পায়ে কাঁটা মারা জুতোর প্রসঙ্গ রয়েছে, যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা লোহার হাতকড়ি নিয়ে একটা জনমানব সম্পদের ওপর উপনিবেশ স্থাপন করতে উপনীত হয়েছিলেন, যাদের নখ নেকড়ের নখের চেয়ে তীক্ষ্ণ, যাদের মনের অন্ধকার অরণ্যের গভীরের অন্ধকারের থেকেও প্রগাঢ়, যাদের বর্বরচিত লোভ অনায়াসেই তাদের নির্লজ্জ অমানুষতাকে বিশ্বের দরবারে তুলে ধরে, তারা অনায়াসেই আমরা বুঝতে পারি সেই কাঁটা মারা জুতোর আঘাতে সমগ্র আফ্রিকার জনমানব সম্পদকে কিভাবে নিষ্পেষণ কিভাবেই না নির্যাতন করেছিলেন। এখানে কিছুটা উপহাসের ছলেই যেন বলছেন সেই দস্যুদের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড আটকে রয়েছে, যেন কবির এখানে একটা কি সহানুভূতি না ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের প্রতি প্রকাশ পাচ্ছে। আসলে এটা একটা বিদ্রূপ, তারা যে কি নির্মমভাবে অত্যাচার চালিয়েছিল সেই আফ্রিকার জনমানব সম্পদের ওপরে, সেটাকেই আরও স্পষ্ট করে তোলার জন্য এই প্রসঙ্গের অবতারণা। তাহলে এভাবেই আমরা কবিতায় দেখতে পাই যে বর্বরের লোভ প্রকাশিত হয়েছে। এরপরে দেখো আজকে 13 প্রশ্ন, নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষতাকে সকলের সামনে নগ্ন করেছিল? তোমরা এর আগে 12 প্রশ্নের উত্তরে যা শুনলে ঠিক একই উত্তর
আমরা 13 প্রশ্নের উত্তরে বলবো। এরপরে দেখো রয়েছে 14 প্রশ্নে, চিরচিহ্ন দিয়ে দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তাহলে কারা, কোথায়, কিভাবে চিরচিহ্ন রচনা করেছিল? তাহলে কারা? ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা। কোথায়? না আফ্রিকার জনমানব সম্পদের ওপর চিরচিহ্ন রচনা করেছিল। কিভাবে? না তাদের বর্বরচিত লোভ, নির্লজ্জ অমানুষতা প্রকাশ করার মধ্য দিয়ে। এবার সেই কিভাবের উত্তর 1 নাম্বার অতি অবশ্যই নয়। এর উত্তরটাকে তোমাকে যেভাবে এখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের পরিচয় 4 লাইনে তুলে ধরা হয়েছে ওটাকে সংক্ষেপে তুলে ধরতে হবে, এবং সেই সঙ্গে তারপরের 4 লাইনে যেভাবে বর্বরচিত লোভ প্রকাশ করেছিল আফ্রিকার জনমানব সম্পদের ওপরে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা, সেই বিষয়বস্তুটা তুলে কিন্তু বলতে হবে। তাহলে অপমানিত ইতিহাস বলতে কবি এখানে কি বুঝিয়েছেন? না আফ্রিকার জনমানব সম্পদের ওপরে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা উপনিবেশ স্থাপন করার নামে যেভাবে অকথ্য নির্মম অত্যাচার নির্যাতন চালিয়েছিলেন, তাতে করে দেখতে মানে কবি কবিতায় যেটা সকলের কাছে উপস্থাপন করতে চেয়েছেন, মূলত সে কারণেই কবির এই কবিতা লেখা, যে সেই সময় পড়বে বিশ্বের দরবারে কিন্তু কোথাও এর প্রভাব পড়েনি, কেউ কোথাও কিন্তু প্রতিবাদী হয়নি। সেই অপরাধ বোধ বা সেই অনুশোচনা থেকেই যেন এখানে কবি সেই নির্দ্বিধায় আফ্রিকার সেই সময় পর্বের ইতিহাসকে অপমানিত ইতিহাস বলে অভিহিত করছেন কবিতার মধ্যে। তাহলে এই প্রসঙ্গটা আমরা এই প্রশ্নের শেষে আলোচনা করলাম। তাহলে দেখো এই দ্বিতীয় স্তবকের শেষ লাইনটা ধরে যদি প্রশ্ন থাকে তাহলে পুরো স্তবক ধরে তার উত্তর লিখবে। এবারে ছোট ছোট করে যদি ভেঙে ভেঙে থাকে প্রশ্নের মান অনুযায়ী এবং কি চেয়েছে প্রশ্নে সেই অনুযায়ী কিন্তু উত্তরটা তোমাদের উপস্থাপন করতে হবে। আজকে তোমরা এতটাই অনুশীলন করো।